মা, খাবারের কি সুন্দর সুবাস ছড়িয়েছে। আজকে দুপুরের খাবার বেশ জমজমাট হবে নাকি? ভালোবেসে রেঁধেছি, জমজমাট তো হবেই রে বাবা। তবে বুড়ো বয়সে আমার শরীর আর দেয় না। এইবার তোরা দুই ভাই বিয়ে করে নে, আমি একটু আরাম করতে চাই রে বাবা। বুঝেছিস কি বলছি? কিন্তু মা, আমাদেরকে কে বিয়ে করবে? আমাদের আর্থিক অবস্থা তো এখনো অতটাও ভালো না। ওই সব নিয়ে তোদের ভাবতে হবে না। আমার পরিচিত এক সখী আছে, তার ফুটফুটে দুই কন্যা আছে, তার সাথেই তোদের বিয়ে দেব ভেবেছি। বুঝেছিস? ঠিক আছে মা, যদি এমনটাই হয় তাহলে তুমি যেভাবে ভালো মনে হবে সেভাবেই করো। আরে সখী, তুই হঠাৎ খাটের পাড়ে? কি হয়েছে তোর? তোর মেয়েরা কোথায়? তুই কেন জামা কাপড় ধুচ্ছিস? আসলে ওই বড় মেয়েটা একটু অসুস্থ আছে, বুঝলি তো, সেই জন্যই আমাকে জামা কাপড় ধুতে আসতে হলো। না হলে তো আশা লাগতো না, ওই সব কাজ করে দিত আমার। ও মা, তা তোর ছোট মেয়ে কোথায়? মানে ওই ছোট মেয়ের কলেজ থেকে পিকনিক আছে তো, তাই সেই জন্য সেখানেই গেছে রে, বুঝলি। ও আচ্ছা, ছাড়, বাদ দে। আজকে এমনিতেও তোর বাড়িতে যেতাম, বুঝছিস। আমার দুই ছেলে জোয়ান শিয়ান হয়েছে, তো তোর দুই যমজ মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়েটা দিয়ে একটু হাত ছেড়ে বাঁচতে চাচ্ছি সখী। তোর কি কোনো আপত্তি আছে? তাহলে আমায় বল। বাহ 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 বাহ, এ তো খুব ভালো সংবাদ। এটাতে আমার আপত্তি থাকার কি আছে রে সখী? তোর ঘরে আমার মেয়েরা গেলে সবচেয়ে ভালো থাকবে। তাহলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে দে। ওদের দুজনকে নিয়ে না জানি কেমন না কেমন শাশুড়ি পাবে, এই ভেবেই আমার মাথায় বাড়ি দিতাম। আর কিছুদিনের ভিতরেই কমলা দেবীর দুই ছেলের সাথে তার বান্ধবীর যমজ মেয়ের বেশ ধুমধাম করেই বিয়ে হয়ে যায়। বৌমারা আজকে থেকেই এই সংসারটা নিজেদের ভাববে। এবার আমি একটু অবসরে যাব। এই সংসারে আমি অনেক খেটেছি, এবার দুজন মিলে সংসারটাকে সোনার সংসার গড়ে তুলবে। তোমরা তো দুই বোন, নতুন করে আর মিলেমিশে থাকার কি কথা বলবো। সুখে শান্তিতে থাকবে সবাই, আমি এটাই চাই। নিশ্চয়ই মা, আমি আর আমার ছোট বোন মিলেমিশে এই সংসারটা সাজিয়ে তুলব। আপনি কোনো চিন্তা করবেন না। তা বলছি যে মা, আপনার এই ভাষণগুলো তো আপনি পরেও দিতে পারবেন নাকি? সারাদিন ধরে এত খাটনাখাটনি গিয়েছে, এবার আমরা একটু বিশ্রাম করি। কি যে অবস্থা! রাত্রেবেলা শুয়ে কমলা দেবী বলতে থাকে, অবশেষে দুই ছেলের বিয়েটা সম্পূর্ণ হলো। এবার আমার বুকের থেকে বোঝাটা নেমেছে। এবার কাল থেকেই দুই বৌমা মিলে সংসার সামলাবে, আর আমি আরাম করে ঘুমাবো। আরে আরে, ও বড় বৌমা, তুমি এখানে উঠোনে ঝাড়ু দিচ্ছ? ছোট বৌমা কোথায়? আমার একটু দরকার ছিল। আসলে ছোট তো মনে হয় ঘরের ভিতরে ঘুমোচ্ছে মা। হ্যাঁ, এ কি অলক্ষণে কথাবার্তা! বেলা কয়টা বাজে? এখনো তোমার ছোট বোন ঘুমাচ্ছে কেন? আমার তো একটু স্নান করার জন্য জল লাগতো। কি যে করি এবার! ঠিক আছে মা, আমি এক্ষুনি আপনার স্নান করার জল এনে দিচ্ছি, তারপর বাকি সব কাজ করব এসে। না 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 না, তুমি তো একটা কাজ করছো ইতিমধ্যে। তুমি করো কাজ, আমি ছোট বৌমাকে ডেকে বলছি, কোনো সমস্যা নেই। লা 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 লা
লা লা লা লা। আরে ছোট বৌমা, তুমি তো দেখছি সাজগোজ নিয়েই ব্যস্ত। এই অবেলায় কেউ এমন করে সাজে? আর তুমি তো নতুন বউ, সংসারের কোনো কাজই তো তোমার মন দেখছি না। এসব কি হচ্ছে? দেখুন মা, সাজগোজের কোনো সময় হয় না, বুঝেছেন? আপনার কি লাগবে যে এই জন্য এখানে এসেছেন? আমার স্নান করার জল ফুরিয়ে গেছে, সেটার জন্যই এসেছি। যাও, তুমি জল এনে দাও স্নান করার জন্য পুকুর পাড় থেকে। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কাজে ব্যস্ত আছি। আপনি গিয়ে বড়দিকে বলুন না, সে জল এনে দেবে। আমার পক্ষে এখন জল এনে দেওয়া সম্ভব না, আমাকে এখন সাজগোজ করতে হবে। অবশেষে বড় বউ হাসি তার শাশুড়ির জন্য পুকুর পাড় থেকে জল ভরে নিয়ে আসে। একই মায়ের পেটের, একই চেহারা দুই বোন, অথচ আকাশ পাতাল ফারাক। তা তোমার ছোট বোনটা কি ছোটবেলা থেকেই এরকম? সব কাজেই অষ্টরম্বা, সারাদিন খায় দেয়, সাজে আর ঘুমায়। এ কি রে বাবা? আসলে মা, ও একটু ছোটবেলা থেকেই আরামপ্রিয় স্বভাবের, তবে ওর ভেতরটা খুবই ভালো মা। আচ্ছা মা, আজকে দুপুরে কি রান্না করব? তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো বৌমা, কোনো সমস্যা নেই। এরপর হাসি দুপুরের জন্য মনোযোগ দিয়ে রান্নাবান্না করতে থাকে। তখনই তার ছোট বোন খুশি সেখানে আসে। কিরে বর্দি, কি করছিস তুই? এই তো দুপুরের জন্য রান্না বান্না করছি। তা কি রে খুশি, তুই কি শুরু করলি? সারাদিন শুধু সাজগোজ আর ঘুম, একটুও তো শাশুর বাড়ির কাজকর্ম করতে পারিস? বুড়ো একটা শাশুড়ি মা আছে, ভুলে গেছিস নাকি তুই? দিদি, মুখ সামলে কথা বল, বলে দিচ্ছি। তুই মায়ের বাড়িতেও সবসময় আমাকে কাজকর্ম করাতে চেঁচাতি, খোঁটা দিতি, শ্বশুর বাড়িতে এসেও তাই করছিস। আমার এই সুন্দর হাত দিয়ে কাজ করলে হাত নষ্ট হয়ে যাবে না? কি যে বলিস না তুই, এইসব আমি বুঝি না। খুশি, এইসব কাজ চোরগড়ি বাদ দে। এইখানে এই কটা মাছ আছে, আমায় একটু কুটে দিবি আয়। কাজকর্ম করলে শরীর আর মন দুটোই ভালো থাকে, বুঝেছিস আমি কি বলছি? ধ্যাত ধ্যাত ধ্যাত, মাছ কুটবো আমি? তোর মাথাটা গেছে? আমি গেলাম স্নান করতে, তুই কর সব। লা 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 লা। ও বড় বৌমা, দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে তো তোমার? হ্যাঁ মা, রান্না বান্না সব হয়ে গেছে। এবার ওনারা ফিরলেই সবাই মিলে খেতে বসবো, কোনো চিন্তার বিষয় নেই। ও মাসিমা, বাড়িতে আছেন নাকি? মাসিমা, ও মাসিমা। আরে কে এলি রে এই অবেলায়? আসছি রে আসছি, একটু ধৈর্য ধর রে বাবা। মাসিমা একটু তাড়াতাড়ি আসুন। আরে এই টুম্পা, তুই এই হঠাৎ এই ভর দুপুরবেলা বাড়িতে এসে চেঁচামেচি কেন করছিস? বল দেখিনি। হ্যাঁ গোপন, সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হয়নি তো আবার? আমার আর কি ঝামেলা হবে? মাসিমা, আপনি কি জানেন না নাকি কি হয়েছে? সমস্ত গ্রামের লোকেরা বলাবলি করছে, ওই যে আপনার যে আরেকটা বউ আছে না, সে পুকুর পাড়ে সবার সামনে কেমন করে স্নান করছে রে বাবা। ছি 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 ছি। সবাই বলছে এমন নির্লজ্জ মেয়ে আগে কখনো দেখেনি। ছি 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 ছি, কি নোংরা। কি কি বললি তুই? হায় হায় রে, এই মেয়েটা আমার সম্মান খেয়েই ছাড়বে রে, খেয়েই ছাড়বে। চল চল, তাড়াতাড়ি চল দেখি গিয়ে। আরে ও ছোট বৌমা, তোমার মাথা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, তুমি বাড়ির নতুন বৌমা হয়ে আসতে না আসতে এই ঘাটের পাড়ে সবার সামনে এভাবে ব্লাউজ খুলে স্নান করছো? ছোট, এবার কিন্তু তুই সত্যি একটু বেশি বেশি করে ফেলছিস। তাড়াতাড়ি ওখান থেকে উঠে আয়, উঠে আয়, এক্ষুনি উঠে আয় তুই। আমি কেন উঠে আসবো? আর আমি বেশি বেশি কি করলাম সেটাই তো বুঝলাম না। আর মা,
আমি ব্লাউজ খুলে স্নান করছি মানে এইসব কি কথা? আমি তো শাড়ি গায়ে দিয়ে ঢেকে রেখেছি, শাড়ি ছাড়া তো আর এখানে স্নান করতে বসিনি। বৌমা, তর্ক বন্ধ করো, তাড়াতাড়ি ওইখান থেকে উঠে আসো বলছি, না হলে এর পরিণতি খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি। উঠে আসো, বাড়ি চলো আমাদের সাথে। আমি কোথাও উঠে আসবো না মা, আমি এখানেই স্নান করব, আর আমার স্নান শেষ হবে তারপরেই যাব। আপনি কি করবেন করে নিন যান। আহ, খাবার থেকে কি সুন্দর সুবাস ছড়িয়েছে। ও মা, তুমি রান্না করেছো নাকি আজকে? না না, আমি রান্নার করার জন্য কি তোদের বিয়ে করিয়েছি নাকি? আমার আদরের বড় বৌমা রেঁধেছে, স্বাদ না হয়ে কি উপায় আছে নাকি? খা খা, তোরা খা বাবা। মা, আপনি এমনভাবে বললেন যেন বড়দি শুধু রান্না করতে পারে আর আমি রান্না করতে পারি না। আমি এর থেকেও বেশি ভালো রান্না করতে পারি, বুঝেছেন আপনি? তা সেই খবর আমি কিভাবে রাখবো বৌমা? তুমি তো আসার পর থেকে রান্নাঘরের ধারে কাছেও যাওনি। সুনামটা কেমন করে করবো বলো দেখি? তবে তুমি মেকআপ আর খেতে বেশ ভালোই পারো, কিন্তু আমাকে খোঁচা দিয়ে কথা বলা বন্ধ করুন। দিদি, এই সব কিছু তুই করেছিস। তুই আমার বিরুদ্ধে আমার শাশুড়ির মাথাটা খেয়েছিস, তাই না? এটা আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি। এ কি ছোট, এইসব তুই কি বলছিস আবোল তাবোল? আমি উস্কেছি মানে? কি বলিস তুই এইসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহারে বউ, তুমি থামো না। এই দুপুরে খাওয়ার সময় কি শুরু করলে? শান্তি ভরে খেতে দেবে না নাকি একটু? কিছুক্ষণ পর হঠাৎ কমলা দেবীর ভীষণ জ্বর আসে এবং সে বিছানায় পড়ে যায় এবং শহর থেকে ডাক্তার আনা হয় চিকিৎসা করানোর জন্য। ডক্টর সাহেব, জ্বর কেন হলো? সব ঠিকঠাক আছে তো? আমাদের খুব চিন্তা হচ্ছে মায়ের নিয়ে। সরি টু সে, বাট আপনার মায়ের ক্যান্সার হয়েছে এবং এটা লাস্ট স্টেজে আছে এবং আপনার মাকে এখন আর বাঁচানো সম্ভব না। ওনার হাতে মাত্র কিছুদিন সময় আছে। ততদিন পর্যন্ত ওনার ইচ্ছাগুলো আপনারা পূরণ করার চেষ্টা করুন আর তাকে খুশিতে রাখার চেষ্টা করুন। এরপর থেকে বড় বউ হাসি তার শাশুড়ির সেবা যত্ন করতে থাকে শাশুড়িকে সুস্থ করে তোলার জন্য। আর অন্যদিকে ছোট বউ খুশি সারাদিন শুধু সাজগোজ করে আর পড়ে পড়ে সারাদিন ঘুমায়। তার যে একজন অসুস্থ শাশুড়ি আছে সেদিকে তার খেয়ালই থাকে না। হ্যাঁ রে বৌমা, আমার অবস্থা বেশি ভালো না। এবার দেখছি আমার হাতে একেবারেই শেষ সময়। যাওয়ার আগে আমি তোকে কিছু বলতে চাই মা। আমি আমার সারা জীবনের জমানো টাকা দিয়ে দক্ষিণ পাড়ার একটা জমি কিনেছিলাম, সেটা আমি তোকে দিতে চাই। তুই আমাকে পুরোই নিজের মায়ের মতো ভালোবেসেছিস মা। এটা আমার তরফ থেকে তোর জন্য একটা ছোট্ট উপহার রে মা। মা, আপনি কি বললেন? আপনি সম্পত্তি বড় দিদিকে লিখে দিচ্ছেন? আপনার যে আরেকটা ছেলের বউ আছে, এটা কি আপনি ভুলে যাচ্ছেন নাকি? বাহ বাবা বাবা বাবা, বৃদ্ধ শাশুড়ি মরণ ব্যাধিতে ভুগছে, সেটাতে কোনো খবর নেই, আর এখন সম্পত্তির কথা শুনতে না শুনতেই ঘরে চলে এসেছিস, জাসুসি করছিস। যেই মেয়েটা আমায় এত ভালোবাসে, আমার এত সেবা যত্ন করে, তাকে আমি এই সামান্য উপহারটুকু দেব না? আর তাকে তোমাকে দেব নাকি, যে কিনা একবারও ঘরে উকি মেরেও দেখেনি? কাচ্চোর কোথাকার। কি কি বললেন? আমায় আমি কাচ্চোর? ও, দিদি কাজ করে দেখে এত সুন্দর জমি লিখে দিচ্ছেন? তাহলে আমিও কাজ করব আর আমাকে ওই জমি লিখে দেবেন, বুঝেছেন আপনি? আমি কি বললাম? যা ইচ্ছা তাই করো গিয়ে। বড় বৌমার স্থান তুমি কোনো দিনও নিতে পারবে না, বুঝেছো? আর পরের দিন থেকেই খুশি সম্পত্তির লোভে ঘরের সব কাজ করতে থাকে। ধুর ধুর,
এই সম্পত্তির চক্করে আমার দমটা বেরিয়ে যাচ্ছে। এই নোংরা মাছের গন্ধ নিতে হচ্ছে। ওয়াক, ওয়াক, থু, থু। বুড়িটা মরবে তো মরবে, আমাকে নিয়েই মরবে। যাই হোক, মরার আগে ওই সম্পত্তিটা আমায় দিলেই হবে। মা, এ কি আমি স্বপ্ন দেখছি নাকি? আমার ছোট বোন মাছ কাটছে। স্বপ্ন দেখবি কেন? কাজ কি তুই একাই করতে পারিস নাকি? কাজ আমিও করতে পারি, বুঝেছিস তুই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি আমি। অনেক হয়েছে, বাকিটুকু আমি কেটে দিচ্ছি, তুই ওঠ এখন। হয়েছে দিদি, তোর আর ভালো মানুষই দেখাতে হবে না। ভালো মানুষই দেখিয়েই তো বুড়িটার মাথা খেয়ে নিজে সম্পত্তি হাতিয়ে নিতে চাচ্ছিস। খুব ভালো করেই বুঝি এটা আমি। এবার যা এখান থেকে, আমাকে আমার কাজটা করতে দে। এভাবেই কেটে যায় বেশ কটা দিন। হঠাৎ একদিন কমলা দেবী বিধাতার ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যায় এবং পুরো পরিবারেই শোকের ছায়া নেমে আসে। আর মারা যাওয়ার আগে দক্ষিণ পাড়ার জমিটি বড় বৌমার নামে করে যায় এবং এদের ছোট বৌমার মাথায় আগুন জ্বলে ওঠে। শয়তানি ডাইনি বুড়ি, এত কাজ করলাম তাতেও তোর মন ভরল না? তোর সম্পত্তি সেই দিদির নামেই করে গেলি। বেশ হয়েছে, বেশ হয়েছে, তুই মরেছিস। দিদি, তুই কাজটা ভালো করলি না আমার সাথে। তুই শাশুড়িকে হাত করে সম্পত্তিটা লিখে নিয়েছিস। আমি তোকে শিক্ষা দিয়েই ছাড়ব, তোর জীবনের প্রদীপ আমি নিভিয়ে দেব। পরের দিন সকাল সকাল খুশি জঙ্গলের পথ দিয়ে পরিচিত এক জাদুকরির কাছে যেতে থাকে। খুশিকে দেখে সেই জাদুকরি বলে ওঠে, আরে তুই হঠাৎ আমার এইখানে আসলি কেন? তোর কি হয়েছে আমায় বল। আমি খুবই বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো জাদুকরি। আমার দিদি আমার জীবনটা তছনছ করে দিল। আমি ওকে শিক্ষা দিতে চাই, ওর জীবন প্রদীপ আমি নিভিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে সেই জাদুকরি তার জাদু বলে একটা আপেল হাতে আনে। এই নে, এই আপেলটাকে নিয়ে যা, আর তোর ওই দুষ্ট দিদিকে খাইয়ে দিবি। তাহলেই তোর দিদি এক্কেবারে কোমায় চলে যাবে, আর এতে প্রাণের ঝুঁকিও আছে। যা, তাড়াতাড়ি যা এবার। অসংখ্য ধন্যবাদ জাদুকরি, তোমার এই ঋণ শোধ করার মতো নয়। যাক বাবা, অবশেষে আমার পথের কাঁটা সরবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। দিদি, এই দিদি, কি করছিস রে? এই দেখ, তোর জন্য কি এনেছি। বাড়ি আসার সময় দোকান থেকে এই আপেলটা তোর জন্য কিনে এনেছি। তোর তো আপেল খেতে খুব ভালো লাগে। নে নে, আপেলটা খেয়ে নে। নে, ওঠ। কি কি বললি বোন? তুই আমার জন্য আপেল কিনে এনেছিস? তোর আমার পছন্দের কথা খেয়াল আছে? আমি থালা বাসনটা মেজে এরপর খাচ্ছি। তুই এক কাজ কর, আমার ঘরে যা, সেখানে ফলের ঝুড়ি আছে, আপেলটা সেখানেই রেখে দে। ঠিক আছে দিদি, আমি আপেলটা রাখতে যাচ্ছি। তাড়াতাড়ি মনে করে খেয়ে নিস কিন্তু, ঠিক আছে তো? অবশেষে 16 কলা পূর্ণ হলো। এবার গিয়ে একটা শান্তির ঘুম দিই। অনেক পুণ্যের কাজ করলাম সকাল থেকে। কি যে শান্তি লাগছে আমার, বলে বোঝাতেই পারবো না। একটু পরেই খুশির স্বামী মুকেশ কাছ থেকে বাড়ি ফিরে আসে। এ মা, বউ দেখি ঘুমাচ্ছে, এদিকে আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। কি করব এখন? যাই, বড় বৌদির কাছে গিয়ে জিজ্ঞাসা করি কোনো খাবার আছে নাকি। বড় বৌদি, খুশি তো ঘুমাচ্ছে, তাই তোমার কাছে এলাম। রান্নাঘরে কি কিছু আছে? থাকলে দাও না, আমায় খেতে হবে, আমার খুব খিদে লেগেছে। আহারে ভাই, তোমার খিদে লেগেছে? আমি থালা বাসনগুলো মেজে তোমার খাবার দিচ্ছি। তুমি একটু আমার ঘরে গিয়ে বসো, ওইখানে ঝুড়িতে ফল রাখা আছে, তুমি ওইখান থেকে কিছু ফল খাও গা। আমি এই কটা মেজেই তোমাকে খাবার দিচ্ছি ভাই, যাও তুমি। আচ্ছা ঠিক আছে বৌদি, কোনো সমস্যা নেই, আমি তোমার ঘরে গিয়ে কিছু ফল খাই তাহলে। এরপর মুকেশ তার বৌদির ঘরে চলে আসে। আহ, কত সুন্দর তাজা তাজা ফল দেখা যাচ্ছে। বৌদি তাহলে এই ফলগুলোর কথাই বলছিল। তাড়াতাড়ি বাবা ফলগুলো খেয়ে নি, আমার যে খুব খিদে লেগেছে।
এরপর মুকেশ মজা করে জাদুকরি আপেলটা খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে মুকেশের প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয় আর সে বমি করতে থাকে। অত্যন্ত বুকে ব্যথায় ওখানেই অজ্ঞান হয়ে যায় আর চোখ খোলে না। তাড়াতাড়ি করে মুকেশকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হায় হায় রে, আমার একই সর্বনাশ হয়ে গেল, সব আমার জন্য হয়েছে। এ কি বোন, তুই নিজেকে কেন দোষারোপ করছিস? তুই চিন্তা করিস না বোন, আমরা থাকতে মুকেশের কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর ডাক্তার মুকেশকে দেখে সুকেশকে বলে ওঠে, সরি টু সে বাট রোগীর অবস্থা খুবই খারাপ। এই রকম রোগী এর আগে আমরা পাইনি। কোনো কারণ ছাড়া হঠাৎ কমায় চলে যাওয়া বড়ই অস্বাভাবিক ব্যাপার। তারপরেও আমরা একটা লাস্ট চেষ্টা করতে পারি। একটা অপারেশনের ব্যবস্থা করছি। 5 লাখ টাকা বিকালের মধ্যেই জোগাড় করে দিন। অবস্থা কিন্তু খুবই খারাপ, ইটস সিরিয়াস। সঙ্গে সঙ্গে মুকেশ তার বউয়ের কাছে সব বলতে থাকে। বউ, ডাক্তার বলল মুকেশের অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লাগবে, কিন্তু এত টাকা আমার কাছে তো নেই। এত টাকা আমি কোথায় পাবো? অপারেশন না হলে যে আমার ভাই বাঁচবে না। ও বউ, আমি এখন কি করব? আমার ভাইয়ের কি হবে? মায়ের মতো কি ভাই আমাদের ছেড়ে চলে যাবে? আমি কিছুই বুঝতে পারছি না গো। হে কি, এইসব তুমি কি বলছো? এই রকম অলক্ষণে কথা তুমি মুখেও এনো না। আচ্ছা শোনো না, মা যে আমায় দক্ষিণ পাড়ার যে জমিটা আমার নামে লিখে দিয়েছিল, তুমি এক্ষুনি যাও, ওই জমিটা তুমি বিক্রি করে টাকা জোগাড় করে আনো। ওই টাকা দিয়েই চিকিৎসা হবে। তাড়াতাড়ি যাও, দেরি করো না, যাও যাও। হ্যাঁ রে বর্দি, তুই আমার স্বামীর জন্য ওই দামি জমিটা বিক্রি করে দিতে চাইছিস? হ্যাঁ রে ছোট, এ আর এমন কি? জমি কি, যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবনও দিয়ে দেব। তারপরেও আমি বেঁচে থাকতে আমার ছোট বোনকে বিধবা হতে দেব না, বুঝেছিস? খুব ভালোবাসি তোকে আমি। বউয়ের কথা মতো সুকেশ সঙ্গে সঙ্গে জমিদারের বাড়িতে গিয়ে জমিদারের কাছে তার মায়ের দেওয়া শেষ স্মৃতি বিক্রি করে দেয় এবং যে টাকা পায় সেই টাকা দিয়ে তার ছোট ভাইয়ের চিকিৎসা করানো হয়। চিকিৎসা করানোর পরে মুকেশ আগের চেয়ে সুস্থ হয়ে ওঠে, যা দেখে মুকেশের বউ খুশি খুবই অবাক হয়ে যায় এবং খুশিতে কান্নাকাটি করতে থাকে। বড়দি, এতদিন শুনেছিলাম বড় বোন মায়ের মতো হয়, তা আজ নিজের চোখেই দেখে নিলাম। দিদি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সঙ্গে বড্ড বেশি অন্যায় করে ফেলেছি। আমার ভুলের জন্য আমি তোকে হারিয়েও ফেলতাম। আমি এর কোনো দিনও তোকে হিংসা করব না দিদি, আমি তোকে খুব ভালোবাসি। মুকেশ সুস্থ হওয়ার পর তাড়াতাড়ি সবাই মিলে আবারও গ্রামের বাড়িতে ফিরে যায়। এরপর থেকে খুশি তার বড় বোন হাসিকে খুবই ভালোবাসতো আর কোনোদিনও হিংসা করতো না। এভাবেই দুই যমজ বোন মিলেমিশে সুখের সংসার গড়ে তোলে। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।